লোকের বাচ্চা, আবার কথা বলিস? যেটা বলছিস সেটা কর। আপু, আমি থুতু খেতে পারবো না। কেন পারবি না? না পারলে আমি প্রিন্সিপালকে বলবো তুই আমাকে রেপ করতে চেয়েছিস। না না আপু, এটা করিয়েন না। আমি খাচ্ছি। তখনই এক বড় হাজির। চলুন এবার গল্পে ফিরা যাক। আজকে আমি প্রথম কলেজে আসলাম, নতুন ভর্তি হয়েছি, আর এসেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, ওই মেয়ে আমার উপরে পড়ে যায়। আমি দাঁড়াতেই আমার গালে অনেকগুলো চড় থাপ্পড় মারতে শুরু করলো আর বলল, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে ধাক্কা দিস? ছোট লোকের বাচ্চা, আমার শরীরটা নষ্ট করে দিল। আমি তো থাপ্পড় খেয়ে আমতামতা করে বলতে লাগলাম, দেখেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আপনিই তো। কথাটা বলা মাত্র আবার গালে আরেকটা চড় দিল। চুপ কর, আর একটা কথাও বলবি না। তোকে আমি আজকেই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলেই আমার সামনে দিয়ে চলে গেল, আর আমি হা করে সেই দিকে তাকিয়ে আছি। একটু আগে কি হয়েছিল আমার সাথে সেটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না। সামনে থেকে একটা ছেলে হাসতে হাসতে বলতে লাগলো, মামা, তুমি তো শেষ। যে মেয়ের উপর ধাক্কা খেয়েছো সে মেয়ে হলো এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে, আর অনেক রাগী। কথাটা শোনা মাত্র আমি ভয়ে কাঁপতে লাগলাম। আসলে আমি খ্যাতমার্কা চেহারা নিয়ে কলেজে এসেছি, এরপর আবার ময়লা জামা কাপড় পরে এসেছি, তার উপর আবার বড় একটা চশমা পরেছি বলে সবাই আমাকে নিয়ে অনেক মজা করতেছে। এখন আমার পরিচয়টা দেয়া যাক। আমি জাহিদ চৌধুরী। অন্য সবার মতো আমারও একটা ভালো পরিচয় আছে, কিন্তু সেটা এখন অজানাই থাক, পরে ধীরে ধীরে জানতে পারবেন। আমি সোজা ক্লাসে ঢুকলাম। কেউ আমাকে বসতে দিচ্ছে না আমার এমন খ্যাত মার্কা চেহারা দেখে, তাই বাধ্য হয়ে একেবারে পিছনে চলে গেলাম। তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, যেন হাতের কাছে পেলে চিবিয়ে খাবে। সেই মেয়েটা সবার সাথে কি যেন বলতে লাগলো। একটু পর সবাই আমার দিকে কাগজের টুকরো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো আর হাসতে লাগলো। আমি টেবিলের নিচে মুখ গুজে বসে আছি। একটু পর ক্লাসে স্যার আসলো, তাই সবাই চুপ হয়ে গেল। স্যার প্রথম দিন হওয়াতে সবার নাম জিজ্ঞেস করলো, তারপর একে একে সবার নাম আর পরিচয় দিতে লাগলো। এরপর ওই মেয়ের নাম বলাতে আমি শুনতে পারলাম তার নাম হৃদিতা। এরপর সবার শেষে আমার পালা আসলো। আমিও আমার নাম বললাম আর বললাম, আমার কেউ নেই, আমি একা। এটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আসলে আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি, এটা পরে বলবো। তারপর সব ক্লাস শেষ করে যখন কলেজ থেকে বের হতে যাব, তখন হৃদিতা এসে আমার সামনে আসলো আর আমাকে বলল। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। জি, আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে ডাকবো? জি বলুন, কি দরকার? তুই আমার গায়ের উপর পড়েছিস, তোকে এত সহজে ছেড়ে দিতে পারি না। এক কাজ কর, তুই 50 বার উঠবোস কর এখন, তারপর তুই এখান থেকে যেতে পারবি। তা না হলে এখান থেকে এক পাও যেতে পারবি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আমি সত্যিই আপনার উপর ইচ্ছে করে পড়িনি। চুপ, একদম চুপ। তোকে যা করতে বলেছি তুই তাই কর। আমার মাথা গরম হয়ে গিয়েছে ওই মেয়ের এমন কথা শুনবার পর। ইচ্ছে হচ্ছিল তার গালে চড় দেই, কিন্তু আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। বাবার সাথে প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম, যেদিন নিজের মতো করে ক্যারিয়ার গড়তে পারবো সেদিন আপনার সামনে আসব। কথাগুলো মনে পড়তেই আবার চুপ হয়ে গেলাম। আর তাই কোনো উপায় না পেয়ে যখন উঠবস করতে যাব, তখন কেউ একজন আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, আপনি এখানে? আমি তাকিয়ে দেখলাম আমি আগের যে কলেজে পড়তাম সেই কলেজের এক ছোট ভাই আমার সামনে। আমি তাকে চিনেও না চিনার ভান করে বললাম, কে ভাই আপনি? ছেলেটা বলল, ভাই, আমি রিয়াজ। আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তাকে বললাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ছেলেটা আমাকে উঠিয়ে কিছু দূরে নিয়ে গিয়ে বলল, ভাই, আপনি এমন করছেন কেন?
এবার আমি রিয়াজকে বললাম, তুই এখানে কি করিস? ভাই, এই কলেজে আমার এক ভাইকে কারা যেন মেরেছে, তাদের সাথে দেখা করতে এসেছি। আর এসে দেখি আপনি এখানে। তা ভাই, আপনার এই অবস্থা কেন? তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখন তুই আমার আসল পরিচয় কাউকে বলবি না, প্লিজ আমাকে কথা দে। ভাই, আপনাকে আমি বাঘের চেয়েও ভয় পাই। আর আপনার কথা আমি না রেখে পারবো নাকি? আপনি যা বলতে বলবেন আমি তাই করব। আচ্ছা, তাহলে আপাতত তুই এখান থেকে যা। কিন্তু ভাই, আপনাকে এভাবে আমি একা রেখে চলে যাব? আর দেখে তো মনে হচ্ছে এরা সবাই আপনাকে দিয়ে অনেক মজা করছে। আপনি শুধু একবার বলুন, আমি সবগুলোকে মজা দেখিয়ে দিচ্ছি। না, তা আর করতে হবে না। আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আর এখন থেকে ভালো মতো চলবো। তাই যাই হোক না কেন, তুই আর এর মধ্যে জড়াবি না। আর এখান থেকে এখন চলে যা। আর তাদের সামনে গিয়ে আমাকে একটা চট দিয়ে বলবি, তুই ভুল করে আমাকে অন্য কাউকে ভেবে বলে ফেলেছিস। এরপর চলে যাবি। না ভাই, কি যে বলেন। আমি যেটা বলছি সেটা কর। সরি ভাই, আমি পারবো না। প্লিজ ভাই, আমি যেটা বলছি সেটা কর, আর না করিস না। আপনি যা বলবেন আমি তাই করব ভাই। আমাদের কথা শেষ করে আবার তাদের সামনে গেলাম। আর আসামাত্র আমার কথা মতো রিয়াজ আমাকে বলল, তুই তো একটা খেয়াল ছেলে, তোকে ভুলে আমি কি নাম কি ভেবে বসেছিলাম। এরপর আমার গালে হালকাভাবে একটা চড় দিল। সবাই ভাবলো অনেক জোরে দিয়েছে। এরপর রিয়াজ চলে গেল। যাক, ছোট লোকটা এমনিতেই আজকের মতো শিক্ষা পেয়ে গেছে। তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কালকে আবার তোর 12টা বাজাবো। বলেই রিদিতা আর তার বন্ধু বান্ধবীরা সবাই চলে গেল। আমিও সেখান থেকে আমার বাসায় চলে আসলাম। বাসা বলতে একটা রুম ভাড়া নিয়েছি। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা। রুমে এসেই ভাবতে লাগলাম, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আগের পুরনো কথাগুলো মনে পড়ে গেল, আর 2 চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বাবার সেই কথাগুলো এখনো কানের মধ্যে শুনতে পাচ্ছি। তোর মতো খারাপ ছেলে আমি আর দেখতে চাই না। আমার বাসা থেকে বের হয়ে যা। এমন নেশাখোর ছেলের দরকার নেই আমাদের। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সেদিনের পর থেকে আমি বাড়ি থেকে বের হয়ে এখানে চলে এসেছি। আর মনে মনে প্রতিজ্ঞা করেছি নিজেকে পরিবর্তন করে ভালো ছেলে হয়ে এরপর বাবার সামনে যাব, এর আগে না। হঠাৎ এগুলো ভাবছি আর পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম খাবার রান্না করতে। রান্নাঘরে গিয়ে অনেক কষ্টে কিছু হালকা খাবার রান্না করে সেগুলো দিয়ে খেয়ে নিলাম। জীবনে কখনো যে ছেলে রেস্টুরেন্টের খাবার ছাড়া খেত না, সেই ছেলে আজকে ভাত রান্না করে খায়। এগুলো ভাবতেই অবাক লাগে। আসলে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এরপর চলে গেলাম টিউশনিতে। অনেক কষ্টে এই টিউশনিটা পেয়েছিলাম, আর মাস শেষে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে নিজের সব খরচ জোগাতাম। এরপর বাসায় আসলাম আর পড়তে শুরু করলাম। তারপর রাত 10টায় বাহির থেকে আনা কিছু খাবার ছিল, সেটা খেয়ে আবার পড়তে শুরু করলাম। আমি নিজেকে প্রমাণ করেই দেখাবো যে আমিও চাইলে ভালো ছেলে হয়ে দেখাতে পারি। এরপর পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়লাম তা আমার জানা ছিল না। ঘুম ভাঙল মোবাইলের অ্যালার্মের শব্দে। সেটা বন্ধ করে উঠে দেখি 4:30 বাজে। উঠে অজু করে নামাজ আদায় করে সকালের রান্না শেষ করে সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে আসতেই দেখলাম রিদিতা আর তার বন্ধুরা আমার দিকেই চেয়ে আছে। একটু পর আমাকে রিদিতা তার সামনে ডাক দিল। আমি তাদের সামনে যেতেই রিদিতা বলে উঠল, তুই কিভাবে এমন নামি দামি কলেজে ভর্তি হতে পারলি? তোর যে অবস্থা, আমার তো তোকে দেখলেই বমি চলে আসে। তুই কি ঠিকমতো গোসল করিস না নাকি? আমি চুপ, কিছু বলছি না, শুধু রিদিতার কথা শুনে যাচ্ছি। একটু পর রিদিতা আমাকে বলল, এখন তুই আমাদের সবার জুতাগুলো পরিষ্কার করে দে। এটাই হলো তোর আজকের শাস্তি। আমি আর কিছু বললাম না। তাদের সামনে গিয়ে তাদের জুতাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম। আর মনে হলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আগে কি ছিলাম আর আজকে কি হচ্ছে, সবই ভাগ্যের খেলা। আমি সবার জুতাগুলো পরিষ্কার করার সময় ভুল করে রিদিতার পায়ে আমার হাত লেগে যায়, আর তাতে
রিদিতা আমাকে একটা লাথি মারলো আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ছোট লোকের বাচ্চা আমাকে স্পর্শ করার? আমি লাঠির কারণে কিছুটা পিছনে চলে যাই। এরপর বললাম, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর রিদিতা আমার উপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমিও বসে বসে সেই টাকাগুলো নিয়ে ক্লাসে চলে যাই। মনে মনে ভাবলাম, লজ্জার কিছু নেই, এমনি তো আর টাকা পাইনি, কষ্ট করে জুতা পরিষ্কার করে এরপর টাকা পেয়েছি। এরপর ক্লাসে স্যার চলে আসলো আর আমাদের ক্লাস শুরু করে দিল। মন দিয়ে ক্লাস করতে লাগলাম আর একটু পরপর রিদিতার দিকে আর চোখে তাকাচ্ছি। আসলে মেয়েটার চেহারাটা পুরাই জোশ, একদম পরীদের মতো, দেখলেই চেয়ে থাকতে মন চায়। এ যেন আকাশ থেকে কোনো পরী ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে। এগুলো ভাবছি আর রিদিতার দিকে তাকিয়ে আছি। একটু পর স্যার আমাকে জিজ্ঞেস করলো, এই ছেলে, তুমি কি ভাবছো? আমি বললাম, কই কিছু না তো স্যার। তাই স্যার আমাকে বলল, এতক্ষণ উনি যা পড়িয়েছেন সেগুলো থেকে একটা প্রশ্ন করবে, তার উত্তর যেন আমি ঠিকভাবে দেই। এরপর স্যার আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করলো। সবাই তো অবাক, কারণ এমন প্রশ্নের উত্তর দেওয়া ইম্পসিবল। রিদিতার দিকে তাকিয়ে দেখি সে আর তার বন্ধুরা আমার দিকে চেয়ে হাসছে মিটিমিটি। রিদিতা মনে মনে ভাবলো, আজকে একদম উচিত শিক্ষা পাবে, কারণ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমি স্যারের কথা শেষ হওয়ার পর প্রশ্নের উত্তরটা দিতে শুরু করলাম। এটা দেখে সবাই তো রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। স্যার আমাকে বলল, বাহ, তুমি তো অনেক ভালো ছাত্র। আশা করি তুমি এই কলেজের নাম উজ্জ্বল করবে আর অনেক বড় হতে পারবে। ক্লাস শেষ করে স্যার যখন চলে গেল, এরপর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, কারণ আমার মতো খ্যাত ছেলে কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিল এটা ভেবে। কিছুক্ষণ পর দুইজন ছেলে আসলো আমার সাথে পরিচিত হওয়ার জন্য। এই দুইজন আমার মতো অবহেলিত। হ্যাঁ, আমি অনেক। আর আমি রাকিব। আমি জাহিদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, যদি আপনাদের সমস্যা না থাকে। ওই, তুই আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বল, তা না হলে তোর সাথে কথা নাই। আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। আরও কিছু কথা বলে তাদের সাথে ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রিদিতা আর তার বন্ধুরা আগে থেকেই চলে এসেছে। আমাকে দেখেই বলতে লাগলো, ওই আবুল, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে বলবো? কিন্তু আমার নাম তো আবুল না, আমার নাম জাহিদ। চুপ ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? তুই এখানে আসলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। যা এখান থেকে, চলে যা। তুমি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলছো কেন? বাহ, আবুলের আবার বন্ধুও হয় নাকি? কেন, বন্ধু কি বড় লোকদেরই থাকে নাকি? এই আবুলের জন্য তোরা আমার সাথে বড় বড় কথা বলছিস? তোদের আমি 12টা বাজিয়ে দিব। দয়া করে ওদের কিছু বলবেন না, আমার জন্য তারা আপনার সাথে এভাবে কথা বলেছে, তাই আমাকে যা বলার বলুন। ঠিকই তো, তোর জন্য আজকে আমাকে এভাবে কথাগুলো বলছে। আজকে তোর খবর আছে। কথাটা বলতেই রিদিতা আবার আমার গালে একটা চড় মেরে দেয়, এরপর চলে যায়। আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। অনিক আর রাকিব বলল, তুই চুপচাপ এভাবে মাইর খেয়ে যাবি? কি করব বল? তাছাড়া আমার যে আর কিছু করার নেই। কিছু বললেই তো আবার কলেজ থেকে যদি বের করে দেয়, তাহলে তো আমার সব ক্যারিয়ার শেষ হয়ে যাবে রে। আচ্ছা বাদ দে, মন খারাপ করিস না, আমরা তোর সাথে সব সময় থাকবো। আচ্ছা চল, খেয়ে বাসায় চলে যাই, আমার আবার অনেক কাজ আছে। খাওয়া শেষ করে কলেজ থেকে বের হয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম টিউশনিতে। স্যার, আপনার কি কিছু হয়েছে? না, হঠাৎ এই প্রশ্ন? না, তেমন কিছু না। না স্যার, আপনার গলাটা লাল তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। এরপর বাসায় এসে পড়তে শুরু করলাম। এভাবে 3 মাস কেটে গিয়েছে আর অনেক স্যার
আর অনেক আর রাকিবের সাথে আমার বন্ধুত্ব অনেক গভীরে চলে গিয়েছে। আর এর মধ্যে তো রীতিতার অত্যাচার আছেই। প্রতিদিন আমাকে নানান অজুহাতে আমাকে অনেক অপমান করে। এরপর হঠাৎ একদিন ক্লাসে এসে স্যার বলল, 2 দিন পর কলেজ থেকে শিক্ষা সফরে যাব, সবাই ফর্ম পূরণ করে দিও। স্যার আমরা সবাই কি যাচ্ছি? সবাই যাচ্ছে কিন্তু কেন? না, বলছিলাম যে ওই ছোট লোকটাকে না নিয়ে গেলে হয় না? সে গেলে তো আমাদের পিকনিকটাই মাটি হয়ে যাবে। তুমি কার কথা বলছো? আর কলেজে সবাই সমান, কেউ ছোট বড় না। ওই যে পেছনে যে ছেলেটা আছে তার কথা বলছি। তাকে দেখলেই আমার গা ঘিনঘিন করে। প্লিজ আপনি তার নাম বাদ দিয়ে দিন, তাহলে আমরা সবাই খুশি হব। দেখো রিদিতা, কলেজে সবাই সমান, কেউ ছোট আর বড় নেই, সুতরাং সবাই যাবে, এটাই ফাইনাল। রীতিতা মনে মনে রাগে ফেটে যাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। ক্লাস শেষ, তাই রীতিতা সোজা আমার কাছে চলে আসলো আর বলল, তুই ভুলেও আমাদের সাথে যাবি না। আর যদি যাস তাহলে তোর এমন অবস্থা করব যেন 1 মাস হসপিটালে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। আর আমার কাছে পিকনিকে যাওয়ার মতো টাকাও নাই, তাই আপনি টেনশন করবেন না। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। একটু পর আনিক আর রাকিব আমার কাছে একটা ফর্ম নিয়ে এসে বলে, বন্ধু, এটা পূরণ কর তাড়াতাড়ি। কি এটা? পিকনিকে যাওয়ার ফরম। না রে বন্ধু, তোরা যা, আমি যাব না। আমার কাজ আছে অনেক। তুই না গেলে আমরা কেউ যাব না। তোরা বুঝবার চেষ্টা কর, আমি গেলে অনেক সমস্যা হবে। দেখলি তো হৃদিতা আমাকে সবার সামনে কিভাবে অপমান করেছে। শালা, মাইর খাবি কিন্তু, টাকা আমি দিব। এভাবেই তাদের মাঝে মজার ঝগড়া আর খুনসুটি হতে হতে 2 দিন পর কলেজের সামনে সবাই হাজির হলো, বাসের সামনে। আর বাসের সামনে আসতেই হৃদিতা দেখল আবুলটা বাসের ভিতরে ঢুকছে। হৃদিতার তো তা দেখে রাগে ফেটে যাচ্ছে। সবাই বাসে বসে বক্সের তালে তালে গান গাইছে আর নাচানাচি করছে। আর আমি পিছনের সিটে এক কোণে বসে আছি, যাতে আবার কোনো ঝামেলায় না পড়তে হয়। এরপর সারা রাত বাসে ঘুমানোর পর সকালবেলা সকালবেলা আমরা নামলাম কক্সবাজার। সবাই একে একে বাস থেকে নামতে লাগলো। আমি আর অনিক আর রাকিব আমরা একসাথে নামলাম। স্যার আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন, এখানে যেন কোনো ধরনের সমস্যা না করি, আর কাউকে না বলে একা একা দূরে কোথাও না যাই। এরপর সবাইকে নিয়ে হোটেলে নিয়ে গেল, যেটা আগে থেকেই বুকিং করা ছিল। আমাদের 3 জনের একটা রুমের চাবি দিল। আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম, আর কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লাম। এরপর দুপুরে উঠে সবাই খাওয়া শেষ করে বিকেলবেলা আবার সবাই এক জায়গায় হাজির হলাম। স্যার বলল, সবাই এখন আশেপাশে ঘুরতে যাও, কিন্তু ভুলেও বেশি দূরে যাবে না, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বাহিরে আসতেই স্যার বলল, সবাই একসাথে হও, গ্রুপ ছবি তুলতে হবে। সবাই যখন একসাথে হলো তখন হৃদিতা বলল, স্যার, ওই আবুল যেন আমাদের সাথে না আসে, তাহলে আমরা কেউ ছবি তুলবো না। আমি দেখলাম হৃদিতার সাথে সাথে তার বন্ধুরাও। দেখো এটা ঠিক না, তোমরা সবাই ছেলেটাকে এভাবে অপমান করতে পারো না। আর এটা কলেজের নিয়ম, সবাইকে ছবিতে থাকতে হবে। তাহলে আপনি ওর ছবি তুলেন, আমরা সবাই গেলাম। আপনারা কেউ যাবেন না, আর আমার ছবি তুলতে কোনো ইচ্ছে নেই। আপনারাই ছবি তুলুন, আমি অন্যদিকে আছি। স্যার, আবুল যখন বলে দিয়েছে সে ছবি তুলবে না, তাহলে তো হয়েই গেল। স্যার আর কিছু না বলে আমাকে একা রেখেই ছবি তুলে ফেললো। আমি অন্যদিকে আনমনে তাকিয়ে আছি। একটু পর আমার কাঁধে কে যেন হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি অনিক আর রাকিব আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার উপর এভাবে রাগীভাবে তাকিয়ে আছিস কেন? তুই ছবি তুলতে আসলি না কেন? এমনি রে, আমার এগুলো ভালো লাগে না। তুই রিদিতাকে কেন এত ভয় পাস? আমরা তো তোর সাথেই আছি। আমি চাই না আমার জন্য তোদেরও কোনো ক্ষতি হোক। আচ্ছা চল, সাগরের পাড় দিয়ে হাঁটি, ভালো লাগবে। আমরা সাগরের পাড় দিয়ে হাঁটাহাঁটি করছি, আর অন্যদিকে হৃদিতা আর তার বন্ধুরা বক্স দিয়ে নাচানাচি
আর হই হুল্লোড় করছে। সাথে বেয়ার আর কোমল পানি আছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই অনিক আর রাকিব বলল। চল এবার হোটেলে চলে যাই। আমি বললাম, তোরা যা, আমি একটু পর আসতেছি। তারাও কিছু না বলে আমাকে রেখে চলে গেল। আমিও সামনের দিকে হাঁটছি, আর দূরে আগুন জ্বালিয়ে একটা মেয়ে আর কিছু ছেলের নাচানাচি দেখছি বলে মনে হলো, তাই আমি সেদিকে যেতে লাগলাম। এদিকে রিদিতার বন্ধুরা ভাবলো, অনেকদিন পর রিধিতাকে পেয়েছি, তাই আজকে আমাদের মনের বাসনা পূরণ করব। ওর গ্লাসে ঘুমের ওষুধ মিশা। আজকে লিদিতাকে খাবো আমরা সবাই মিলে। হ্যাঁ, ঠিক বলেছিস। এত অহংকার করে, ও যেন আর অহংকার করতে না পারে সে ব্যবস্থা করব। তাই তারা বেয়ারের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে রিদিতাকে দিল, আর রিদিতাও কিছু না বুঝে সেটা খেয়ে ফেলল। এরপর রিদিতা মাতলামি করতে লাগলো। আমি দূর থেকে এবার কাছে চলে আসলাম, আর এসে দেখছি রিদিতাকে তারা মাটিতে ফেলে কি করতে যাচ্ছে। আমার আর সেটা বুঝতে বাকি রইল না, তাই আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার আগের রূপটা একটু তাদেরকে দেখিয়ে দিলাম। একটাকে ধরে দিলাম একটা ঘুষি। সে ঘুষি খেয়েই মুখে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে, তাই দেখে বাকিরাও সেখান থেকে পালিয়ে যায়। আমি এরপর নিচে তাকিয়ে দেখলাম রিদিতা মাটিতে শুয়ে আবোল তাবোল বকছে। তাকে এখন কি করা যায় তাই ভাবছি, আর আশেপাশে দেখছি কেউ নেই আশেপাশে, তাই বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিলাম। ও মা গো, এই মেয়ে দেখছি অনেক ভারী। আমার মাথা দিয়ে রীতিমতো ঘাম বের হচ্ছে। অনেক কষ্টে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে রিদিতার রুমের চাবিটা নিয়ে ওর রুমে দিয়ে আসলাম। ওকে রুমের খাটে শোয়াতেই রিদিতা আমাকে তার কাছে টেনে নিল। আমি সোজা তার শরীরের উপর পড়ে যাই। সে নেশার ঘোরে আমাকে তার ঠোঁটে কিস করতে লাগলো। আমি তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তার উপর যেন অন্য কেউ ভর করে আছে। অনেক কষ্টে তাকে ছাড়িয়ে এরপর রিদিতাকে শুইয়ে দিলাম, আর আমি রুম থেকে বের হয়ে গেলাম। ভাবছি একটু আগে কি হয়ে গেল। এত কিছু ভাববার সময় নেই। যা হয়েছে তা তো আমি ইচ্ছে করে করি নাই, আর কেউ দেখেও নি। এগুলো মনে মনে ভাবতে ভাবতে আমার রুমে গিয়ে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক হইচই। আমি বাহিরে আসতেই রিদিতা আমাকে দেখেই আমার জামার কলার ধরে চড় থাপ্পড় দিতে লাগলো, আর বলতে লাগলো, তুই নাকি আমাকে কালকে এখানে নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস হলো কিভাবে আমাকে এখানে নিয়ে এসেছিস? আমি বললাম, আপনি কিভাবে জানলেন? হোটেলের স্টাফকে বলাতে সে তোর কথা বলেছে। দেখুন, আমার কিছু করার ছিল না। কালকে রাতে আপনি বাহিরে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেখান থেকে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। তারা আমি আসতেছি, এরপর তোর ব্যবস্থা নিচ্ছি। বলেই রিদিতা হোটেলের সিসিটিভি রুমে গিয়ে কালকে রাতে এখানে কি হয়েছে সেগুলো দেখতে লাগলো। আর যা দেখলো তা দেখে তো তার সারা শরীর পুড়তে লাগলো। দেখছে আবুলটা তাকে কোলে করে তার রুমে নিয়ে যাচ্ছে। এরপর সোজা আমার কাছে এসে আমাকে মারতে লাগলো আর বলল, বল আমার সাথে কি করেছিস কালকে রাতে? তুই আমার ইজ্জত নিয়েছিস। তার কথা শুনে সবাই তো অবাক, আমিও অবাক। কি বলছে এই মেয়ে? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কালকে রাতে যদি আপনাকে না নিয়ে আসতাম তাহলে আপনার বন্ধুরা আপনার ইজ্জত কেড়ে নিত। এরপর রিদিতার বন্ধুরা আমাকে এসে আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, শালা, একে তো তুই একটা মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছিস, তার উপর আমাদের উপর বদনাম দিচ্ছিস। ওই ফকিরের বাচ্চাটাকে মার, মেরে ওর অবস্থা এমন করবি যাতে আর এমন কাজ না করতে পারে। এরপর রিদিতার কথা মতো তার বন্ধুরা আমাকে অনেক মারধর করে, যার ফলে আমার অনেক জায়গা দিয়ে রক্ত বের হয়। একটু পর স্যার এসে বলে, এগুলো কি হচ্ছে? যা হয়েছে তার বিচার কলেজে হবে, এখানে এগুলো বন্ধ করো। স্যারের কথা শুনে তারা আমাকে ছেড়ে দেয়, আর আমি কোনো রকমে উঠে দাঁড়াই। অনিক আর রাকিব আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর আমাকে বলে, কি হয়েছিল কালকে রাতে? আমি তাদের কালকে রাতের সব ঘটনা খুলে বলি।
আমার কথা শেষ হতেই অনিক আমাকে একটা চড় মারে আর বলে, শালা কি দরকার ছিল ওই মেয়েকে বাঁচাতে? চলে আসতি, যা হওয়ার হতো। তাহলে আজকে তোর এই অবস্থা হতো না। বাদ দে বন্ধু, আমি কিভাবে পারবো এমন একটা খারাপ পরিস্থিতিতে তাকে ফেলে আসতে? আমি না হয় মার খেয়েছি, কিন্তু একটা মেয়ের যা নাকি তার জীবনের সম্পদ, সেটা তো ঠিক আছে। সত্যি বন্ধু, তুই অনেক ভালো রে। আমরা তোর মতন বন্ধু পেয়ে অনেক খুশি। এগুলো বাদ দে এখন। কি হবে কলেজে? তো তোর বিচার হবে। কি বিচার হয় সেটাই তো চিন্তার বিষয়। যা হবার হবে, আল্লাহ যা করবেন ভালোর জন্য হবে। এরপর আমরা ডাক্তারের দোকান থেকে নিজের কিছু কিছু জায়গাতে ব্যান্ডেজ করে আর ওষুধ নিয়ে চলে আসলাম হোটেলে। হোটেলে আসার পর স্যার সবাইকে বলল, কালকে সবাই চলে যাব কলেজের উদ্দেশ্যে, তাই সবাই যেন তৈরি থাকি। এই বলে স্যার চলে গেলেন। পরদিন সকালে বাস আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। এরপর সারা দিন পর সন্ধ্যায় বাস এসে কলেজের সামনে থামলো। যে যার মতো বসে থেকে নেমে বের হতে লাগলো, আর আমি আর আমার বন্ধুরা নেমে পড়লাম। আমি নামতেই হৃদিতা বলল, কালকের জন্য রেডি থাক। আমি আর কিছু না বলে চলে গেলাম। কথাটা ভেবে অনিক আর রাকিবকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে আসতেই দেখলাম কলেজের মাঠে অনেক লোকজন। আমি ভিতরে যেতেই হৃদিতা আমার জামার কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। সেখানে দেখলাম ছাত্র ছাত্রী ছাড়াও স্যার ম্যাডাম আর প্রিন্সিপাল স্যারও আছেন। আমাকে সবার সামনে এনে হৃদিতা বলল, আমার বাবা, ওই ফকিরের বাচ্চা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন মুখ দেখাতে পারবো না। ওকে এমন শাস্তি দাও যেন ভুলেও কোনো মেয়ের সাথে এমন কাজ করার আগে 10 বার ভাবে। প্রিন্সিপাল স্যার বলল। ওকে টিসি দিয়ে বের করে দেই। হৃদিতা বলল, না বাবা, একে এত তাড়াতাড়ি এখান থেকে বের করে দেওয়া যাবে না। এর থেকে ভালো হবে আজকে থেকে সে আমার চাকর হয়ে থাকবে। এটাই ভালো। এটাই হলো তার শাস্তি। সে আমার ইজ্জত নিয়েছে, তাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমি শুধু হৃদিতার কথাগুলো চুপ করে শুনছি, কিছু বলছি না। আমি যদি ইচ্ছে করি 1 সেকেন্ডে সবকিছু ঠিক করে ফেলতে পারতাম, কিন্তু আমি চুপ হয়ে আছি। কেননা আমাকে ক্যারিয়ার করতে হবে। এর জন্য সব কষ্ট মাথা পেতে নিতে পারবো। আর এটা তো আমার অতীতের তুলনায় কিছু না। আমি অতীতে যা করেছি সেগুলো এর তুলনায় তুচ্ছ। এরপর প্রিন্সিপাল স্যার আমার সামনে এসে বলল, একেবারের মতো তোকে আমার মেয়ের কথা চিন্তা করে ছেড়ে দিলাম। আর আমার মেয়ে যা বলে তাই কর, যদি এই কলেজে থাকতে চাস। কথাগুলো বলে চলে গেলেন। এরপর যে যার মতো চলে গেল ক্লাসে। একটু পর আমিও ক্লাসে আসলাম। ভিতরে ঢুকতেই হৃদিতা আমায় বলল, এই আবুল, আমার সামনে আয়। আমিও তার সামনে চলে আসলাম। আর আসা মাত্র হৃদিতা আমায় বলল, তোকে আমি তিল তিল করে কষ্ট দিব, যে কষ্ট তুই পারবি না সইতে আর না পারবি কাউকে বলতে। আমি হৃদিতাকে অনেক বোঝালাম, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন। প্লিজ আমার ক্যারিয়ারটা শেষ করে দিবেন না। আমার অনেক স্বপ্ন, আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো। আমার কথা শুনে হৃদিতা হাসতে লাগলো। ছোট লোকের বাচ্চা বলে কি তার আবার স্বপ্ন আছে? তোর সব স্বপ্ন আমি পানিতে চুবিয়ে মারবো, তুই শুধু দেখতে থাক। এই বলে হৃদিতা আমাকে বলল, আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আয়। আমি বললাম, এখন তো স্যার আসবে আর ক্লাস শুরু হয়ে যাবে। হৃদিতা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, তুই যাবে কিনা বল, তা না হলে তোর ব্যবস্থা নিচ্ছি। আমি আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলে? আমি চুপ করে থাকাতে স্যার আরো অনেক কথা শোনাতে লাগলেন। এরপর আমাকে বাহিরেই থাকতে বললেন। আমিও চুপ হয়ে আছি বাহিরে। এরপর স্যার ক্লাস শেষ করে বাহিরে বের হলে আমি ভিতরে গিয়ে হৃদিতার হাতে খাবারের প্যাকেটটি দিয়ে আবার পিছনে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, এভাবে তো আর আমি নিজের ক্যারিয়ার গড়তে পারবো না। আমাকে কিছু একটা ভাবতে হবে। বাকি ক্লাসগুলো শেষ করে আমি আর আমার বন্ধুরা কলেজের বাহিরে বের হব। এমন সময় পিছন থেকে আবার ডাক আসলো। আমি বুঝতে পারলাম এটা হৃদিতার ডাক, তাই দাঁড়িয়ে পড়লাম আর পিছনে তাকিয়ে দেখলাম হৃদিতা আমাকে ডাকছে। কিরে,
তুই আমাকে না বলে কই যাস? এখন তো ক্লাস শেষ, তাই বাসায় যাচ্ছি। তুই যেখানেই যাস না কেন আমাকে বলে এরপর যাবি। ঠিক আছে, কালকে থেকে বলে এরপর যাব। আজকে যেহেতু তুই ভুল করেছিস তাই তোর সেই শাস্তিটা পেতেই হবে। এই বলে রিদিতা আমাকে 2টা চড় মারলো। এরপর বলল, আর যেন এই ভুল না হয়। আমি গালে হাত দিয়ে চলতে লাগলাম আর মনে মনে বললাম, এর প্রতিশোধ একদিন আমি নিব। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এরপর গেলাম টিউশনিতে। সেখানে গিয়ে দেখি আন্টির পাশে একটা মেয়ে কথা বলছে। আমি তাদের সামনে দিয়ে পাশ কাটিয়ে আসার সময় দেখলাম মেয়েটার কেউ নয়, রিদিতা। আমাকে দেখেই সে রেগে ফায়ার হয়ে আছে। আমিও সেখানে না থেকে আমি আমার ছাত্র ছাত্রীদের কাছে গেলাম। আর চোখে দেখলাম রিদিতা আমার দিকে হাত দিয়ে ইশারা করে আন্টিকে কি কি যেন বলছে। আমি আর সেদিকে না চেয়ে পড়াতে লাগলাম। পড়ানো শেষ করে যখন চলে যাব তখন আন্টি এসে আমার কাছে টাকা দিল। আমি তো অবাক, মাস শেষ না হতেই টাকা কেন? তাই আমি আন্টিকে বললাম, আন্টি মাস তো শেষ হয় নাই, আর আমি তো আপনার কাছে টাকাও চাই নাই, তাহলে টাকা দিলেন যে? আসলে বাবা, তোমাকে আর কালকে থেকে এখানে আসতে হবে না। আমরা নতুন শিক্ষক নিয়োগ দিয়েছি। কেন আন্টি, আমি কি খারাপভাবে পড়াচ্ছি বুঝি? না বাবা, তা নয়। তুমি অন্য জায়গাতে পড়াও গিয়ে, আর কিছু বলতে পারবো না। এগুলো বলেই আন্টি আমাকে বিদায় করে দিলেন। আমি কি বলবো বুঝলাম না। শেষ সম্বল টিউশনি, সেটাও রিদিতা আমার কাছ থেকে কেড়ে নিল। এখন আমি কি করব? না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না, কাজ খুঁজতে হবে। কিন্তু এখন কি কাজ করব এগুলো ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে সামনেই চোখে পড়ল একটা গাড়ির গ্যারেজের সামনে কাজের ছেলে নিবে এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমি আর কিছু না ভেবে সেখানে গিয়ে কাজের কথা বলাতেই আমাকে বলল, কাজ অনেক কষ্টের হবে, পারবো কিনা? আমি বললাম হ্যাঁ আমি পারবো। এরপর আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। কাজ হলো গাড়ি ধোয়া আর পরিষ্কার করা। যাক, অবশেষে একটা কাজ তো পেলাম। কাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করলাম। এরপর গভীর রাতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে গেলাম। ভিতরে আসতেই আবার রিদিতার ডাক। এই আবুল, এইদিকে আয়। জি বলুন। তুই এরকম খ্যাত মার্কা হয়ে কলেজে আসিস কেন? গরিব মানুষের আবার এর থেকে ভালো কিছু হয় নাকি? আমি তোকে কিছু টাকা দেই, তুই তারপরও এইভাবে কলেজে আসিস না। যতই হোক তুই আমার চাকর বলে কথা, আমার একটা মান সম্মান আছে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। এই মেয়ের মতো অহংকারী মেয়ে কখনো ভালো হতে পারে না। না থাক, তা আর আমার প্রয়োজন নেই। আমি যেভাবে আছি ভালো আছি। চুপ, তোর জন্য আমাকে ছোট হতে হবে সেটা আমি কখনো মেনে নিব না। তাই আমি যা বলছি তুই তাই কর। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এর পিছনে অবশ্যই কারণ আছে, আর সে কারণটা হলো আমাকে ভালো পোশাকে দেখলে আমার মনে হয় না কোনো মেয়ে আমাকে দেখে ক্রাশ না খেয়ে থাকতে পারবে। কারণ আমি জিম করে শরীরকে 6 প্যাক বানিয়েছি অনেক আগেই। এর উপর আবার আমার মাথায় যে চুল আছে, সেই চুলের যে স্টাইল আছে, সেই স্টাইল করতেই লাখ লাখ টাকা খরচ করেছি। এখন যদি আমার আসল রূপ সবাই দেখে ফেলে তাহলে আমার জন্য সেটা মোটেও ভালো কথা না। কি করব ভাবছি, এমন সময় মনে পড়লো রিদিতাকে একটু রাগানো যাক, তাহলে হয়তো এবারের মতো বেঁচে যাব। তাই কথা মতো রিদিতাকে বললাম, আচ্ছা আপনি আমাকে সব সময় আবুল বলেন কেন? আপনি নিজেই তো একটা মেন্টাল। রিদিতা তো আমার মুখ থেকে এমন কথা শুনে তো রেখে ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। তাই উপায় না পেয়ে সেখান থেকে দিলাম এক চম্পট। রিদিতা আমার পিছন থেকে বলতে লাগলো, ওই কই যাস? দাঁড়া দাঁড়া বলছি, তা না হলে তোর খবর আছে। আমাকে আবার পাইকে। আমি সোজা সেখান থেকে ক্লাসে ঢুকে গেলাম। মনে মনে ভাবছি, যাক বাবা, অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। এখন কোনো রকমভাবে ক্লাসগুলো শেষ করতে পারলেই হলো। একটু পর রিদিতা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকে গেল। এর সাথে স্যারও ভিতরে ঢুকলো। আমি মনে মনে ভাবছি, আল্লাহ স্বল্পতে বাঁচিয়ে দিলেন। রিদিতার দিকে তাকাতেই সে আমায় হাতের ইশারায় বোঝাচ্ছে আজকে আমি শেষ। আমি একটু ঢোক গিললাম। যেভাবেই হোক ক্লাস শেষ করে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে কলেজ থেকে বের হয়ে যাব। কারণ আমি চাই না এটা নিয়ে আবার বাড়তি ঝামেলায় পড়ি। তাই যেমন ভাবা তেমন কাজ, সব ক্লাস
শেষ হতেই কাউকে কিছু না বলেই দিলাম এক দৌড়ে কলেজের বাহিরে। এরপর বাহিরে গিয়ে ভাবছি এভাবে আর কতদিন দৌড়ে দৌড়ে পালিয়ে বাঁচবো। দূর যা আছে কপালে পরে দেখা যাবে। এখন গ্যারেজে চলে যাই। কাজটা আমার জন্য ভালোই হয়েছে। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যারেজে গিয়ে বড় ভাইকে সালাম জানিয়ে কাজে লেগে পড়লাম। এভাবে প্রায় 3 মাস চলে গেল। সবই ঠিক আছে, কিন্তু হৃদি তার শাস্তির কোনো কমতি রাখে না আমার জন্য। প্রতিদিন একটা না একটা শাস্তি আমার জন্য থাকবেই, আর আমিও সেগুলো চুপ করে শুয়ে যাই। কালকেই তো আমাকে শাস্তি হিসেবে কলেজের বড় মাঠ 10 বার চক্কর দিতে বলেছে। আমিও তাই করলাম। 10 বার এত বড় মাঠ সহজেই তো আর চক্কর দেওয়া যায় না। আমার বেলাতেও তাই হলো। আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হৃদি তার মন একবারও গলেনি। 10 বার চক্কর দেওয়ার পর আমার মুক্তি হলো। এভাবেই কিছুদিন পার হয়ে গেল। এখন আমি গাড়ির মেকানিক। এই কয়দিনে অনেক কিছু শিখে গিয়েছি। আমার একটা ভালো গুণ আছে, সেটা হলো আমি একবারে যে জিনিসটা দেখব সেটা খুব সহজেই শিখে নিতে পারি। তাই আমার এই কাজগুলো শিখতে বেশি দেরি হলো না। এমনই একদিন কাজ করার সময় গ্যারেজে একটা গাড়ি আসলো। গাড়ির ভিতর থেকে যে নামলো তাকে দেখেই আমি তো পুরাই অবাক। কারণ গাড়ি থেকে আর কেউ না, হৃদিতা নেমেছে। সে নেমেই আমাকে দেখতে পেয়ে বলল, বাহ, তুই এখানে কাজ করছিস? কি করব বলুন? আগের টিউশনিটা তো আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, তাই বাধ্য হয়ে এই জায়গাতে কাজ করছি। বেশ করেছি। তোকে টিউশনি থেকে বের করে দিয়ে বেশি কথা বললে এই জায়গা থেকেও তোকে তাড়ানোর ব্যবস্থা করব। আমি আর বেশি কথা না বলে বললাম, তা কি সমস্যা হয়েছে গাড়ির? কেন, সে কথা আমি তোকে কেন বলবো? মানে? কারণ এখানে গাড়ি আমি ঠিক করি। তুই আমার গাড়িতে হাত দিবি? তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো ফকিন্নি আমার গাড়িতে হাত দিলেই তো আমার গাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি অন্য জায়গাতে নিয়ে যান, এখানে কেন নিয়ে এসেছেন? তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত বড় সাহস কথা না বলে আমি গাড়ি ঠিক করে দে? কিন্তু খুব সাবধানে, গাড়ির যেন কোনো ক্ষতি না হয়, তাহলে তোর কিডনি বিক্রি করে দেব। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখি নাই। সব সময় অহংকার, আর সামান্য 5 লাখ টাকার গাড়ির জন্য এই অবস্থা। ভাবতেই হাসি পেল। তাই আর কিছু না ভেবে হৃদি তার গাড়ি ঠিক করতে লাগলাম। ইঞ্জিনের সমস্যা ঠিক করতে অনেক সময় লাগবে, তাই হৃদি তাকে বললাম, আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, নতুন লাগাতে হবে। আর আজকে ঠিক হবে না, কালকে এসে নিয়ে যাবেন। ভালো গাড়ি আর তুই বলছিস ইঞ্জিন নষ্ট? আমার গাড়ির ইঞ্জিন চুরি করার ধান্দা? তোদের মতো ছোট লোকেদের আমি ভালো করেই চিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অন্য গ্যারেজে নিয়ে যান। এরপর হৃদিতা আমাকে তার গাড়ির চাবি দিয়ে আরও কিছু গালাগালি করে চলে গেল। ইচ্ছে করছিল গাড়িটার 12টা বাজিয়ে ফেলি, কিন্তু এখন নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি, তাই আর মাথা গরম করলাম না। আমি গাড়ির ইঞ্জিনটা খুলে রেখে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করি, কারণ কিছুদিন পর পরীক্ষা শুরু, তাই আমাকে বেশি করে পড়তে হবে। ভালো রেজাল্ট যে আনতেই হবে। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। সেখানে অনিক আর রাকিব আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, কিরে তোদের কি খবর? জাহিদ, তুই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছিস। আমাদের সাথে ঠিক মতো কথা বলতে চাস না? তোর কি হয়েছে বল তো? তোরা তো জানিস হৃদিতা আমার উপর কি রকম অত্যাচার করে। আমি চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। তুই শুধু শুধু আমাদের নিয়ে ভয় পাস। তোর কি মনে হয় আমরা কি গরিব ঘরের ছেলে নাকি যে আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে নাচাবে? কি বলিস রাকিব? তোর বাবা কি করে? তুই জেকে কোম্পানির নাম শুনেছিস? যে কোম্পানি বর্তমানে গ্লোবালে নাম্বার 1-এ আছে। তো আমার বাবা সেই কোম্পানির ম্যানেজার। আমি একটু হাসলাম মনে মনে, কেননা এই কোম্পানিটাই তো আমার বাবার। আমার মুখে হাসির আভাস দেখে রাকিব আমাকে বলল, তুই হাসিস কেন? আমি তার কথা শুনে বর্তমানে ফিরে আসলাম। কই না তো, কিছু না। তাহলে হাসলি কেন? আরে না, এমনি ভাবছি তোরা অনেক কোটিপতি রে, তোকে দেখে এখন আমার খুব হিংসা হচ্ছে। ধুর শালা, মজা লস।
তুই আমার বন্ধু, আমার যা তোরও তো তা। আর আমি কি পানিতে আসলাম নাকি? আমারও বাবাও তো জেকে কোম্পানিতে চাকরি করে। সবার বাবা দেখছি যে কে কোম্পানিতে কাজ করে। বাহ, ভালো তো। তুই এখন থেকে আর রীতিতাকে দেখে ভয় পাবি না, আমরা তোর সাথে আছি। আচ্ছা, দেখা যাবে। আগে কয়েকটা দিন যাক, সময় হলে কে কাকে ভয় পায় সেটা সবাই দেখতে পারবে। আচ্ছা দোস্ত, এখন চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ক্লাসে ঢুকে সোজা বেঞ্চে বসে পড়লাম, কিন্তু কি হলো, এটা নিচ দিয়ে ভিজা লাগছে কেন? নিচে তাকিয়ে দেখি আমার বেঞ্চে তেল জাতীয় জিনিস আগে থেকে রেখে দিয়েছে, আর তার ফলে আমার প্যান্ট ভিজে গেছে। পাঠক পাঠিকারা, আপনারাই বলুন তো এখন আমার কেমনটা লাগে? আমি আশেপাশে তাকিয়ে দেখি দিদিটা মুচকি মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। কি আর করার, এভাবে বাকিটা ক্লাস শেষ করে দিলাম এক দৌড়। আজকে নিজেকে সত্যি আবোল আবোল মনে হচ্ছে। মজা নেওয়ার একটা মাত্রা থাকে, কিন্তু আজকেরটা কি বলবো। সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে প্যান্ট পরিবর্তন করে আরেকটা প্যান্ট পরে চলে গেলাম গ্যারেজে। সেখানে গিয়ে দেখি দিদিটা এক জায়গাতে বসে আছে। আমাকে দেখে আমার গালে একটা চড় দিয়ে বলল, তুই এতক্ষণ কই ছিলি? সেই কখন থেকে এখানেই বসে আছি। আমার সময়ের দাম নেই নাকি? আমার তো এবার মাথা গরম হয়ে গেল। একে তোমার প্যান্টের 12টা বাজিয়ে দিয়েছে, এখন আবার আসতে না আসতেই গালে চড়। তাই আমিও দিলাম হৃদিতার গালে একটা না, দুইটা না, 3টা চড়। এইবার মনে হলো আমার মনটা ফ্রেশ হয়েছে। কি, তোর এত বড় সাহস? তুই আমার গালে চড় মারলি? কালকে কলেজে আয়, তারপর তোর মজা দেখাবো। আরে যা যা, তুই পারিস শুধু কলেজটা নিয়ে বড়াই করতে। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতি, তাহলে এতদিনে তোর হাত পা ভেঙে তোকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম। হৃদিতা তো আমার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছে মনে হয়। এই তুই কে রে? তুই কি আবুল নাকি অন্য কেউ? তোর কথার সাথে তো চেহারার কোনো মিল পাচ্ছি না আমি আজকে। এতদিন অনেক অত্যাচার মেনে নিয়েছি, কিন্তু আর না। ঠিক আছে, দেখি তুই কিভাবে ভালো থাকিস। এখন আমার গাড়ি ঠিক করে দে, তোকে পরে দেখে নিব। আমিও আর কিছু না বলে গাড়িটা ঠিক করতে শুরু করলাম। নতুন ইঞ্জিন লাগিয়ে আর একটু মেরামত করে গাড়িটা ঠিক করে দিলাম। এরপর হৃদিতা তার গাড়ি নিয়ে চলে গেল, আর যাওয়ার আগে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদিতা চলে যাওয়ার পর আমি রাকিবকে সবকিছু ফোন করে জানিয়ে দিলাম। দোস্ত, তুই কিছু চিন্তা করিস না, আমরা তো আছি। তুই কালকে কলেজে আয়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। দোস্ত, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। রাকিবের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবছি আজকের কাজটা কি আসলে আমি ঠিক করেছি? দূরবাল, কিছু ভালো লাগছে না। এখন এগুলো না ভেবে খাবার খেয়ে নেই। অনেক পড়া বাকি আছে। 2 দিন পর তো আবার পরীক্ষা শুরু, তাই অনেক রাত পর্যন্ত পড়লাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে কিছু হালকা রান্না করলাম, সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে পা রাখতেই কলেজের সামনে রিদিতা আর তার বন্ধুরা, তাদের হাতে লাঠি প্লাস হকি স্টিক। আমি আশেপাশে তাকিয়ে রাকিব আর অনিককে খুঁজছি। শালারা আমাকে আজকে এইভাবে একা রেখে কই চলে গেল? আমি গেটের সামনে ঠাই দাঁড়িয়ে আছি। রিদিতা আর তার বন্ধুরা আমার দিকেই এগিয়ে আসছে। একজন আমাকে এগিয়ে এসে মারতেই যাবে, তখনই পিছন থেকে কারো আওয়াজ শুনে আমার সামনে থাকা ছেলেটি দাঁড়িয়ে পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখি পুলিশ। ভাবলাম রিদিতা আবার পুলিশকেও জানিয়েছে কি নাকি। এখন তো আমার 2 দিক দিয়ে বিপদ, জলে কুমির, ডাঙায় বাঘ। মনে মনে ভাবছি জাহিদ, আজকে তুই শেষ। এমনই সময় রাকিব আমার সামনে এসে বলল, দোস্ত ভয় পাস না, পুলিশকে আমি ফোন করে আসতে বলেছি। এখানে কি হচ্ছে এসব? স্যার, এই ছোট লোকের বাচ্চা আমাকে মেরেছে। আপনি তাকে ধরে নিয়ে যান, আর এমন ভাবে মারবেন যেন 1 মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকে। সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? এই মেয়ে, তুমি এই ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমার তো তোমাদের সবাইকে সন্দেহ হচ্ছে। এরপর যদি আবার এমন কাজ করতে দেখি, তাহলে সবগুলোকে ধরে নিয়ে যাব। এখন সবাই ক্লাসে যাও। পুলিশের কথা শুনে সবাই যে যার মতো সেখান থেকে চলে গেল। এরপর রাকিব পুলিশকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ স্যার, সময় মতো এখানে আসবার জন্য। ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। এরপর আবার সমস্যা করলে আমাকে জানাবেন,
আমি আবার আসবো। এরপর পুলিশ চলে গেল। ধন্যবাদ দোস্ত, আজকে তোরা না থাকলে এতক্ষণে আমি হয়তো পটল তুলতাম। তোকে আগেই বলেছি তুই এখন থেকে আর কোনো চিন্তা করবি না, আমরা তোর সাথে আছি। এখন চল ক্লাসে। এরপর আমরা তিনজন বন্ধু মিলে ক্লাসে গেলাম। এদিকে রিদিতা ভাবছে আবুলকে তো এখন আর অত্যাচার করা যাবে না, নতুন ফোন দিয়ে বের করতে হবে। আমাকে চর মেরেছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে। হঠাৎ রিদিতার মনে একটা বুদ্ধি আসলো। আবুলটাকে প্রেমের জালে ফাঁসালে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না। এরপর সময় বুঝে আমার প্রতিশোধটা নেওয়া যাবে। আমি ক্লাসে ঢুকলাম। আমি অনিক আর রাকিব একসাথে বসে আছি। একটু পর স্যার আসলো আর এসেই বলল, বাইরে নোটিশ বোর্ড দেওয়া আছে, কালকে থেকে পরীক্ষা। রুটিন থেকে পরীক্ষার সময় আর কে কার সাথে পরীক্ষা দিবে সেটা বের করে নিও। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। ক্লাস শেষ হতেই রিদিতা আমার সামনে এসে বলল, 10 মিনিট পর কলেজের পিছনে যেতেই কথা আছে। আমি তো একটু ভয় পেলাম, আবার নতুন করে মারার ফোন দি নাকি। রাকিব বলল, ভয় পাস না, তুই যা, কিছু হলে পুলিশকে ফোন করে দিলেই চলে আসবে। এরপর রিদিতা একটা হাসি দিয়ে চলে গেল। আমরা তিনজন তো অবাক। রাকিব তো আমাকে খোঁচা মেরে বলল, কিরে বন্ধু, বুঝলাম না, তোকে দেখে হাসি দিল মানে হলো তোর প্রেমে ট্রেমে পড়ে গেল নাকি? ধুর, কি যে বলিস না, এই মেয়েকে আমি জীবনেও বিশ্বাস করব না। আর প্রেম তো দূরের কথা। আচ্ছা তোরা থাক, আমি গিয়ে দেখে আসি কি বলে। এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের পিছনের দিকে চলে আসলাম। এসে দেখি রিদিতা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে আসতেই Sorry, সে জাহিদ। আমাকে বলল, এতদিন আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানি আমি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তারপরও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিবে, কারণ তোমার মন অনেক ভালো। আমি এতদিন তোমাকে চিনতে ভুল করেছি, এখন বুঝতে পেরেছি যে তোমাকে এইভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি রিদিতার মুখে এগুলো শুনে তো আমার হজম হচ্ছে না। এই মেয়ে বলে কি এসব? রিদিতার মুখে এমন কথা স্বপ্নেও শোনা সম্ভব না, আর আমি দিনে দুপুরে এগুলো শুনছি। রিদিতা আবার বলতে শুরু করেছে, জানি তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও জাহিদ। আপনি ঠিক আছেন তো? এগুলো কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। এখন তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই না না থাক, আপনাকে আর শেষ করতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। মনে মন ফকিন্নির বাচ্চা, ক্ষমা চাইবো? তোর কাছে এটা তো একটা নাটক। আমি জানি তুমি অনেক ভালো। আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। আমি পারবো না, আমার সমস্যা হয়। প্লিজ একটু চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। এখন বলেন কি কথা বলবেন। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ আমার প্রপোজালটা মেনে নাও। আপনার কি মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি এখন আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তুমি যা খুশি করো, ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে দেখছো বিষের বোতল, এটা খেয়ে আমি এক্ষুনি মরে যাচ্ছি। তুমি ভালো থেকো। এটা বলেই রিদিতা বোতল থেকে সবগুলো বিষ খেয়ে ফেললো। এরপর মাটিতে পড়ে গেল। আমি রিদিতার দিকে তাকিয়ে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি তাকে কোলে নিয়ে দিলাম এক দৌড়। কলেজে সবসময় একটা অ্যাম্বুলেন্স থাকতো, সেটা বের করে তাকে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে নার্স এগিয়ে আসে, রিদিতাকে একটা টেবিলে শুয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি গিয়ে ডাক্তারকে বললাম, রিদিতার কিছু হয়নি তো? চিন্তার কোনো কারণ নেই, বিপদমুক্ত আছে, যান গিয়ে দেখে আসতে পারেন। আমি কথাটা শুনে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিদিতা শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার যা হবার হতো তাতে তোমার কি?
যদি এখনো আমাকে ভালো না বাসো তাহলে আমি এখন আবার বিষ খাবো। আমি আর কিছু না বলে হৃদিতার হাত ধরলাম আর বললাম, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, তুমি আর এমন পাগলামি করো না প্লিজ। হৃদিতা তো মনে মনে অনেক খুশি, কারণ তার প্ল্যানটা কাজে দিয়েছে। আসলে বিষ হিসেবে হৃদিতার টমেটো সস দিয়ে বোতল ভরে রেখেছিল আর সেটাই খেয়ে মুখ থেকে বের করেছিল, আর তাই দেখে জাহিদ রক্ত মনে করেছিল। আর হাসপাতালে ডাক্তারকে হৃদিতা আগে থেকেই বলে রেখেছিল যে সে আসলে তাকে নিয়ে যেন এমনভাবেই নাটক করে, যাই সবাই আর জাহিদকে কিছু মনে করতে না দেয়। বোকা জাহিদ হৃদিতার কোনো প্ল্যানই বুঝলো না, তাই হৃদিতা মুচকি হাসলো। তুমি হাসছো যে, কি হয়েছে তোমার? এই হাসি সুখের হাসি, তোমাকে কাছে পাওয়ার হাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে থাকো, কালকে তো আবার পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে পারবে তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার পাশে সব সময় থেকো, তাহলেই আমি ঠিক হয়ে যাব। সত্যি মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা যাও, আর সাবধানে যেও, কালকে কলেজে দেখা হবে। এই বলে হৃদিতা আমার কপালে একটা কিস করলো। আমি তো অবাক, কি হলো এটা? আমি একটু লজ্জা পেলাম, তাকিয়ে দেখি হৃদিতাও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি এরপর হৃদিতাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে হৃদিতা তার মুখ ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ সে যে আবুলকে কিস করেছে ইচ্ছা না থাকা সত্ত্বেও। প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছোট লোকের বাচ্চাকে আমি কিস করলাম। ইস, ঘৃণায় শরীর জ্বলে যাচ্ছে। যাক, অবশেষে আবুলটাকে আমার জালে ফাঁসাতে পেরেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি বাসায় এসে কিছু খাবার খেয়ে চলে গেলাম গ্যারেজে। সেখানে বড় ভাইকে বললাম, ভাইয়া আমার কিছুদিন ছুটি লাগবে, কালকে থেকে আমার পরীক্ষা। বড় ভাই আমাকে বলল, আমি টাকা হাতে নিয়ে ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে আসলাম। এসে পড়ায় মন দিলাম, অনেক রাত পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরপর কখন সকাল হলো বুঝতেই পারলাম না। মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। এরপর রেডি হয়ে চলে গেলাম কলেজে। আজকে কলেজে যেতে ভালো লাগছে, কারণ এখন আর হৃদিতার প্যারা নিতে হবে না। আমি তাকে ভালোবাসার জন্য রাজি হইনি, আসল কারণ হচ্ছে তার অত্যাচার থেকে বাঁচতে তার কথায় রাজি হয়েছি। কথাগুলো ভাবতে ভাবতেই কলেজের সামনে চলে আসলাম। কলেজে আসতেই অনিকার রাকিবকে দেখলাম। কিরে জাহিদ, তুই কালকে আমাদের না বলে কই চলে গিয়েছিলি? এরপর আমি কালকে যা যা হয়েছিল সব তাদের খুলে বললাম। আমার কথা শুনে তো দুইজনই আমার দিকে তাকিয়ে আছে। বলল, দোস্ত, তোর তো কপাল খুলে গেছে। হৃদিতার মতন এমন সুন্দরী মেয়ে পাওয়ার ভাগ্যের ব্যাপার। এখন বল, টিট কবে দিচ্ছিস? ধুর, আমি আছি প্যারার মধ্যে আর তোরা বলিস ট্রিট দিতাম। কিসের প্যারা? হৃদিতাকে আমি ঠিকমতো বুঝতে পারছি না, তার মনে কি চলছে আগে আমাকে জানতে হবে। সে কি চায়, এরপর বাকিটা বলবো। দূরে তাকিয়ে দেখি হৃদিতা আমাদের সামনে হেঁটে আসতেছে আর এসে আমাকে বলছে, এই তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়ালাম। এত খোঁজার কি আছে, আমি তো এখানেই আছি, কিছু বলবা? হুম, বলবো বলেই তো তোমাকে খুঁজছি। কি বলবা বলো। এখানে বলবো না, পরীক্ষা শেষে বাইরে থেকো, তোমাকে নিয়ে এক জায়গাতে যাব, সেখানে বলবো। এই বলে হৃদিতা চলে গেল। আমার হারামি বন্ধুগুলো এখন আমাকে খুব জ্বালাচ্ছে। তা মামা, একদিনেই এত কিছু কেমনে কি? আরে আমি তো তোদের শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলেছি, তাহলে এত ভাব নিতেছিস কেন? আচ্ছা, রাগ করিস কেন? চল গিয়ে দেখি আর কোনো জায়গাতে সিট পড়েছে কিনা। আচ্ছা চল। আমরা কলেজের সামনে থেকে ক্লাসে চলে গেলাম। আমি আমার রোল অনুযায়ী আমার সিট খুঁজছি, একটু পর পেয়েও গেলাম। কিন্তু আমার সাথে যে সিট খালি ছিল সেখানে তাকিয়ে দেখি একটা মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা ছোট করে হাসি দিল আর বলল, হাই, আমি নীলা। দাঁড়িয়ে না থেকে নিজের সিটে এসে বসো। আমি মেয়েটির কথা শুনে বাস্তবে ফিরে আসলাম, তাই নিজের সিটে বসে পড়লাম। একটু পর স্যার আসলো আর সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে গেল। আমি প্রশ্ন হাতে নিয়ে দেখি মোটামুটি সবই কমন এসেছে, তাই লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলা মেয়েটা তার মতো লিখছে। এই মেয়েকে আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আসলে আমি কলেজে এসে
কোনো মেয়ের দিকে তাকাই না, তাই হয়তো চিনতে পারি নাই। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? কমন পড়েনি বুঝি? আপনি চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন। আমি তো মেয়েটির কথা শুনে অবাক। এই মেয়ে বলে কি? তাকিয়ে থাকলেই বুঝি আমি কিছু পারি না। কথাগুলো মনে মনে বলছি। জি না, আপনাকে ধন্যবাদ আমাকে বলার জন্য। আর আমার আলহামদুলিল্লাহ সবই কমন এসেছে। এই বলে আবার আমি লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলাও তার মতো লিখছে। সবগুলোর উত্তর দেওয়া শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। আমার সাথে সাথে নীলাও আমার পিছন পিছন আসতে লাগলো। কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন কোথায় যাচ্ছেন? এই যে আপনার কলমটা ভুল করে ফেলে গিয়ে এসেছেন, সেটা ফেরত দিতে আসলাম। ও সরি, ভুল করে তাড়াতাড়ি করতে গিয়ে রেখে এসেছিলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? এর থেকে ভালো হতো যদি ক্যান্টিনে গিয়ে আমার সাথে এক কাপ চা কফি খেতেন। আজকে তো আর সময় হবে না, অন্য আরেক দিন সময় করে খাবো। আচ্ছা ঠিক আছে। বলেই নীলা চলে গেল আর আমি চলে গেলাম হৃদিতার সাথে দেখা করতে। কলেজের এক প্রান্তে হৃদিতা বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি তার সামনে আসাতেই সে ফোনটা কেটে দিল। এই এই তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পরীক্ষা শেষ হলো, এরপর আসলাম। আর দেরি করার জন্য সরি। সরি বললে তো হবে না, এই জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। তা কি শাস্তি? কান ধরে 1 মিনিট দাঁড়িয়ে থাকো, এটাই হলো তোমার শাস্তি। এইটুকু ভুলের জন্য কান ধরতে হবে? না করলে কথা নেই তোমার সাথে, বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমার সব কথা তুমি শুনতে। কথাগুলো বলে হৃদিতা কান্না শুরু করে দিল। এখন উপায় না পেয়ে কান ধরে দাঁড়িয়ে আছি। এদিকে হৃদিতা মনে মনে হাসছে। এইভাবে তোকে অল্প অল্প করে শাস্তি দিব। আমাকে চর মারার শাস্তি তোকে তিলে তিলে বুঝিয়ে দিব। 1 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকার পর হাত ছেড়ে দিলাম। ভাগ্যিস কেউ ছিল না এই সময় এইদিকে, তা না হলে আমার অবস্থা কি যে হতো। এখন তো তুমি খুশি? খুব খুশি আমার জানুটা আমাকে সত্যিই অনেক ভালোবাসে। তাহলে এখন আমি চলে যাই? কই যাবে? তোমাকে না বলেছি আজকে ঘুরতে যাব? এখন চলো আমার সাথে। হৃদিতার সাথে যেতে লাগলাম। ওই আগের কথা বাদ, এখন তুমি আমার কলিজা। তাই তুমি গাড়িতে না উঠলে কে উঠবে শুনি? আর কোনো কথা না বলে উঠে পড়ো। আমি আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলাম। হৃদিতা আমার পাশেই বসলো আর আমার হাতে হাত রাখলো। কই যাবে? সামনেই একটা পার্ক আছে, আমরা সেখানেই যাব। এরপর গাড়ি পার্কের সামনে থামলো। আমরা গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে গেলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি আর টুকটাক কথা বলছি। হৃদিতা আমায় বলল, এই যাও তো, বাদাম নিয়ে আসো। আমি গিয়ে 20 টাকার বাদাম নিয়ে হৃদিতার কাছে আসলাম। এরপর হৃদিতা বসে পড়ল আর আমাকেও বসে পড়তে বলল। আমিও বসে পড়লাম। হৃদিতা আমাকে বলল, বাদামের খোসাগুলো ছুলে দাও। আমি একটা একটা করে সবগুলোর খোসা বের করে হৃদিতার সামনে রাখলাম। হৃদিতা আমাকে তার কোলে মাথা রাখতে বলল। আমিও তার কোলে মাথা রাখলাম। সে একটা বাদাম নিজে খাচ্ছে আর একটা আমাকে খাইয়ে দিচ্ছে। পাঠক পাঠিকারা আবার বাদাম চেয়ে লজ্জা দিয়েন না কিন্তু। আমি যত দেখছি হৃদিতাকে তত অবাক হচ্ছি। আসলে কি হৃদিতা আমায় সত্যিকার অর্থে ভালোবাসে? আর অন্যদিকে হৃদিতা ভাবছে ইচ্ছে করছে আবুলটাকে পানিতে ফেলে দেই, আর না হয় গলা টিপে মেরে ফেলি। ইস, বাসায় গিয়ে পাক্কা 2 ঘন্টা গোসল করতে হবে। এরপর তারা তাদের দুইজনের চিন্তা থেকে বের হয়ে একে অন্যজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি ভাবছো? তেমন কিছু না। ভাবছি তুমি বাহিরে থেকে যেমনই হও না কেন, ভিতর থেকে তুমি অনেক ভালো। হৃদিতা মনে মনে ভাবছে আমি ভালো না খারাপ সেটা সময় হলেই জানতে পারবি। তাই বুঝি। এখন চলো, অনেক সময় হয়েছে, এইবার বাসায় যাওয়া যাক। চলো।
এরপর সেখান থেকে যে যার মতো বাসায় চলে আসলাম। এভাবে বেশ অনেক দিন কেটে গেল। পরীক্ষাও সবগুলো শেষ। ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। আশা করি একটা ভালো মার্কস পাবো। অন্যদিকে হৃদিতার সাথেও অনেক ঘুরলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না।